প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রীরা, আমরা আগের দিনের ভিডিওতে দেখেছি ফিজিক্যাল সায়েন্সের এবিটিএ টেস্ট পেপারের 219 পেজের প্রথম যে এমসিকিউ এবং এক নম্বরের যে খ বিভাগের যে প্রশ্ন সেইগুলো আমরা দেখে নিয়েছি। ঠিক আছে, তো দীর্ঘ প্রশ্ন কিছু বাকি ছিল, সেগুলো আমরা দেখে নেব। যেমন 3-1, একটি অচিরাচরিত শক্তি উৎসের নাম হচ্ছে সৌরশক্তি। এলপিজি জ্বালানি তাপন মূল্য এখানে যে বেশি হয়। এবারে তুলনামূলকভাবে যদি সব কিছু থাকে, এলপিজি থাকে, হাইড্রোজেন থাকে, তাহলে সেই ক্ষেত্রে হাইড্রোজেন বেশি হবে। ঠিক আছে, এবার যে 3-2 যেটা দেওয়া আছে প্রশ্নে, সেই অনুযায়ী P1 এ দেওয়া আছে 75 সেন্টিমিটার এইচজি এবং V1 দেওয়া আছে 5 লিটার আর V2 দেওয়া আছে 1 লিটার। তাহলে P2-র মান কত হবে? স্থির উষ্ণতা যেহেতু রয়েছে, তাহলে বয়েলের সূত্রানুসারে P1 V1 সমান P2 V2 করবে এবং এইখান থেকে P2-র মানটা নির্ণয় করে নেবে। বাকি P1 V1 বাই V2 এইগুলোর মান দেওয়া আছে, তাহলে সহজেই মানটা নির্ণয় হয়ে যাবে। এরপর অথবা যেটা রয়েছে, দেখো চাপ দেওয়া আছে যে 700 mm এইচজি, এটাকে আমরা ডাইন পার সেন্টিমিটার স্কোয়ারে নিয়ে আসতে গেলে তাহলে কি করতে হবে? ঘনত্ব, পারদের ঘনত্ব 13.6 এবং যে অভিকর্ষ টানে যে 980 দিয়ে গুণ করতে হবে, করলে কিন্তু আমাদের পি এর মানটা চলে আসবে। এবার যে ভি সমান হচ্ছে তোমরা 48 লিটার, সেটাকে আমরা সিসিতে যদি করি 1000 দিয়ে গুণ করে দেবে এবং টি এর মানটা কিন্তু কেলভিনে নিয়ে আসতে হবে। তারপর আমরা পিভি সমান এনআরটি, সেইখান থেকে পিভি সমান W/M RT এবং এমটা কিন্তু আমরা এখান থেকে বের করে নেব। ঠিক আছে, এরপর 3-3 যে এখানে মিউ সমান দেওয়া আছে √2, আই দেওয়া আছে 45 ডিগ্রি, তাহলে মিউ সমান আমরা কি জানি? স্নেলের সূত্রানুসারে সাইন আই বাই সাইন আর। এখানে সাইন আর এর মানটা আমরা নির্ণয় করব। ঠিক আছে, সাইন 45 ডিগ্রির মান আমরা বসিয়ে দেবো, মিউর মান বসিয়ে দেবো। ঠিক আছে, সেইখান থেকে আমরা কিন্তু সাইন আর থেকে আর এর মানটা আমরা পেয়ে যাব, প্রতিসরণ কোণ 30 ডিগ্রি হবে। এরপর অথবা যে প্রশ্নটি রয়েছে, কোনো মাধ্যমে আলোর বেগ দেওয়া আছে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড, প্রতিসরাঙ্ক মিউ সমান হবে C/VA। তাহলে এখানে প্রতিসরাঙ্ক সমান কত হবে? সি এর মানটা আমরা জানি যে 3 × 10⁸, আর ভি এর মানটা আমরা প্রশ্ন থেকে পেয়ে যাচ্ছি, বসিয়ে দিলে 3-2 অর্থাৎ 1.5 আসবে। এরপর যে 3-5 যে অথবা দেখো, তো এখানে C2H2 যৌগটি সমযোজী যৌগ, কার্বন এবং হাইড্রোজেন পরমাণু একটি করে ইলেকট্রন যে দিয়ে একটি ইলেকট্রন জোড় গঠন করবে এবং সমানভাবে ব্যবহার করবে। আর এখানে কার্বন কিন্তু পরস্পর যে 3টি করে ইলেকট্রন দিয়ে 3 জোড়া যে বন্ধন গঠন করবে, সমযোজী বন্ধন। তাহলে যে কার্বন হাইড্রোজেন সমযোজী এক বন্ধন আর কার্বন সমযোজী ত্রিবন্ধন গঠন করবে। NaH একটি যে তড়িৎযোজী যৌগ, Na একটি ইলেকট্রন বর্জন করে, Na+ এর সুস্থিত হয় এবং তার বহিস্তম কক্ষপথে অষ্টক সূত্র পূর্তি ঘটে। আর হাইড্রোজেন যে একটি ইলেকট্রন বর্জন করে, একটি ইলেকট্রন যে গ্রহণ করে, এখানে H- হবে। ঠিক আছে, একটু কারেকশন করে নেবে, H- পরিণত হয়, ফলে এখান থেকে NaH উৎপন্ন হবে এবং তড়িৎযোজী হবে। তারপরে 3-4 একটি পরিবাহী তারের রোধ যে তারের দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের ওপর কিভাবে নির্ভর করবে? তো দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক আর ক্ষেত্রফলের সাথে কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক রয়েছে। ঠিক আছে, এরপর 3-5 H2O এর লুইস ডট গঠন, এটা তোমরা পারবে, নতুন করে আর বলার কিছু নেই। 3-6 সমযোজী ইউরিয়া জলীয় দ্রবণে আয়নিত হয় না। দ্রবণে আয়নের অনুপস্থিতির জন্য ইউরিয়া জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে না। অপরপক্ষে সোডিয়াম হাইড্রোক্সাইড একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, ফলে এটি জলীয় দ্রবণে প্রায় সম্পূর্ণ আয়নিত হয়ে Na+ এবং OH- আয়ন উৎপন্ন করে। দ্রবণে উপস্থিতি এই আয়নগুলির যে চলাচলের জন্যই সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করবে। এরপর রূপোর যে তৈরি জিনিস বা তৈলচিত্র সাদা রং পুরনো হলে কালো হয়ে যায় কেন? কারণ যে সিলভারের সাথে H2S বায়ুতে থাকা H2S এর বিক্রিয়া করে সিলভার সালফাইড উৎপন্ন করে, Ag2S এর, যেটা কালো যে রঙের আস্তরণ একটা পড়ে যায়। তারপর যে তৈলচিত্রে যদি আমরা দেখি, তাহলে সেইখানের ক্ষেত্রে কিন্তু যে লেড হাইড্রোক্সাইডের সাথে H2S বিক্রিয়া করে যে লেড সালফেট বা লেড কার্বনেটের সাথে H2S বিক্রিয়া করে লেড সালফেট উৎপন্ন করবে। এরপরে আসছি 3-8 পারদ সংকর কি, এটা পারবে, নতুন করে বলার কিছু নেই। তারপরে 3-9 এটাও পারবে।
এবার আমরা চলে যাব চারের এক কেলভিন ও পরম স্কেলে কেলভিন বা পরম স্কেলে অনুযায়ী চার্লসের সূত্রটি লিখো। তো এটাও পারবে তোমরা, এটা আর বলবো না। 3-2 যে জলের যে মোলার ভর হচ্ছে 18 গ্রাম পার মোল, তাহলে যে অ্যাভোগাড্রোর সংখ্যক অর্থাৎ n সংখ্যক H2O অণুর ভর হবে 18 গ্রাম। তাহলে একটি হাইড্রোজেন অণুর ভর কত হবে? 18/n সংখ্যক। সো এখান থেকে আমরা পেয়ে যাব। এরপর আসছি অথবা বিক্রিয়ার সমিত সমীকরণ। ক্যালসিয়াম কার্বনেট HCl এর সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড এবং কার্বন ডাইঅক্সাইড H2O উৎপন্ন করে। তাহলে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হতে ক্যালসিয়াম কার্বনের প্রয়োজন হচ্ছে 100 গ্রাম। তাহলে পদার্থ অনুযায়ী যে প্রশ্নানুসারী 33.6 লিটার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হতে ক্যালসিয়াম কার্বনেট কত লাগে? 150 গ্রাম। ঠিক আছে। এরপর যে 4-3 এটাও তোমরা পারবে। 4-5 এটা পূর্বে কিন্তু আমরা পেজে করেছি। যে 4-6 এটাও তোমরা পারবে, বা তাছাড়া বলে দিচ্ছি। দেখো পরিবাহী দুটি রোধ আছে আর প্রথমটিতে উৎপন্ন তাপ কত হবে? যে উৎপন্ন তাপ হচ্ছে 16H। যদি দ্বিতীয়টিতে উৎপন্ন তাপ H হয়, তাহলে দুটি যে তাপ পরিবাহের সময় T হলে H1 সমান হয়ে যাবে I1² RT/J। একই রকমভাবে H2 করতে পারবো, তারপর তাদের অনুপাত করে দিলে I1:I2 হয়ে যাবে 4:1। তাপীয় রোধ কাকে বলে এটা তোমরা পারবে। উত্তর লেন্সের সাহায্যে কীভাবে সমশীর্ষ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন, চিত্রটা অবশ্যই কিন্তু তোমাদের ভালো করে দিতে হবে এবং পারলে ব্যাখ্যাটাও করে নেবে। ঠিক আছে। তারপর অবতল দর্পণ দ্বারা কীভাবে যে বস্তুর সদ বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয়, চিত্র সহ অঙ্কন করতে হবে। এরপর 4-6 যে কোষের EMF দেওয়া আছে 6 ভোল্ট, অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে 1.1 ওহম, বহিস্থ রোধ হচ্ছে যে 9 ওহম। তাহলে বর্তনী প্রবাহ মাত্রা I সমান আমরা কি জানি? E/R+R। ঠিক আছে। সেইখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 0.6 অ্যাম্পিয়ার। ক্লিয়ার? তাহলে 25 সেকেন্ড সময় ধরে উৎপন্ন তাপ H সমান কী হবে? I² RT/J। এখানে প্রত্যেকটার মান তোমরা জানো, সবকটার মান বসিয়ে দিলে আমাদের উৎপন্ন তাপ হয়ে যাবে 19.28 জুল। এরপর যে 4-9 A এর ইলেকট্রন বিন্যাস করবে, B এর ইলেকট্রন বিন্যাস করবে, C এর ইলেকট্রন বিন্যাস করবে। দেখো এখানে যার বহিস্তম কক্ষপথে 1 বা 2টি যে ইলেকট্রন রয়েছে সেটা কিন্তু ধাতু হয়ে যাবে। ঠিক আছে। তাহলে এখানে অধাতু কোনটি? অধাতু হচ্ছে যার বহিস্তম কক্ষপথে যে 6টা 7 বা হচ্ছে 5টি ইলেকট্রন থাকবে। তাহলে এখানে A কিন্তু হয়ে যাবে অধাতু আর C হয়ে যাবে ধাতু। যে B মৌলটি নিষ্ক্রিয় হয়ে যাবে কারণ তার বহিস্তম কক্ষপথে অষ্টক পূর্তি রয়েছে। A এবং C যুক্ত হয়ে তারা কিন্তু তড়িৎযোজী বন্ধন গঠন করবে, তাদের সংকেত হবে Ca। এরপর চলে আসছি, এগুলো পারবে, এইগুলো সব পারবে, এটাও পারবে। ঠিক আছে। তো এইগুলো ছিল তোমাদের আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে আজকে আমরা আরও একটি নতুন পেজ করে নেব।